মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ওই মাঝখানে ডরে চিনোস নাকি রে? বাপ মা বাড়ি ঘর সব চিনি। তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোরা, পেছন পেছন চল। পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন। আর লাল কার্ড ঘোরা। এই যে সামিরের আব্বা, একজনের সাথে পরিচয় করায় দেই। আমার মামা তো ভাই, বহু বছর ধরে কাতার থাকে, সহায় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না। দেশে আইছে বিয়া করতে। ভাইজান সালাম দাও। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী কিছু মনে করবেন না, আপনার মায়ের আমার খুব পছন্দ হয়েছে। 2-1 দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ আমারে অনেক দিছে। তুমি কে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রোহি চল। আরে আরে সামিরার বিয়ার প্রস্তাব আসছে। কি বলেন? আমার মাইয়া তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই। ছেলে বিদেশে থাকে, বেশ অবস্থা সম্পন্ন। কিরে সামিরা, তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সাও অনেক। কি বলিস তুই? তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে রাখ তোর বিয়ের বয়স। আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না। বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ। বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ। কি বলিস তুই? পাগল নাকি? এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। ও বলছে বাল্যবিয়ে একটি সহিংসতা। বাল্যবিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়। আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম। অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমারও কিছু স্বপ্ন আছে। আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে। আসলে ওর সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখনো হয় নাই। এইটা তো কোনো অসুবিধাই না। এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে। তাছাড়া বিয়ের পরে যতদিন ও লেখাপড়া করতে চায়, যত দূর লেখাপড়া করতে চায় আমি করাবো। ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেবো। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? এইটা তো ভালো কথা। মোটেও ভালো কথা না। অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে, সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না, যতই লোভ দেখান। চলো আমরা করি প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধে তুলি লাল কার্ড। শুভেচ্ছা। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিতর্কের বিষয়, আইনের কঠোর প্রয়োগই পারে যৌতুক সমস্যা নিরসন করতে। আমাদের পক্ষ দল হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা। বিতার্কিক হিসেবে আমাদের সাথে পক্ষ দলে আছে মুবিন বিন হাসান, সৈয়দ মাহমুদ মর্তুজা এবং দলনেতা রুয়াইদ মেহরান শায়ান। এবং বিপক্ষ দল হিসেবে আছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। আমাদের সাথে বিপক্ষ দলের বক্তারা হলেন পুষ্পিতা সাহা, সঞ্জিদা তালুকদার সিনহা, ফাবিহা জাবিন খান। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানে বিচারক মণ্ডলী হিসেবে আমাদের সাথে যারা আছেন তারা হলেন ফ্লোরেন্স গোমেজ, অধ্যক্ষ YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেওয়াজ হোসেন চৌধুরী, যুগ্ম সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাজনীন আহসান চুমকি, অভিনয় শিল্পী। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠান সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমি এখন আমার মাননীয় সভাপতিকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। শিশু, কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এই স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয়, আইনের কঠোর প্রয়োগই পারে যৌতুক সমস্যা নিরসন করতে।
বিতর্কের প্রথম বক্তা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মুবিন বিন হাসান। আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম যে বঙ্গভূমিতে দাঁড়িয়ে এই কবিতাটি লিখেছিলেন, সেই বঙ্গভূমিতেই সেই মাতৃভূমিতেই আজ যৌতুকের কালো থাবায় নিমজ্জিত বাংলার নারী সমাজ। 2024 সালে সারা দেশে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট 523 জন নারী, যার মধ্যে মারা গেছেন 278 জন এবং আত্মহত্যা করেছেন 174 জন। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুযায়ী নারী নির্যাতনের 80% আজ যৌতুক দ্বারা সংঘটিত। মাননীয় সভাপতি, স্বাধীনতা প্রাপ্তির 54 বছর পর এসেও আজ এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিতর্কটি করছি, যার মাধ্যমে বিতর্কটির বিষয় নির্ধারিত হয়েছে আইনের কঠোর প্রয়োগই পারে যৌতুক সমস্যা নিরসন করতে। প্রথমে আমাদের বুঝতে হবে আইন জিনিসটা কি। মেরিয়াম ওয়েবস্টার অভিধান অনুযায়ী আইন একটি সম্প্রদায়ের বাধ্যতামূলক নীতি বা একটি নিয়ম বা আচরণের পদ্ধতি, যা একটি কর্তৃপক্ষ দ্বারা বাধ্যতামূলক হিসেবে নির্ধারণ করা হয়। এবং আইনের কঠোর প্রয়োগ বলতে আজকে কি বোঝানো হচ্ছে? আইনের কঠোর প্রয়োগ বলতে আইনটাকে সঠিকভাবে বাস্তবায়ন এবং যারা আজকে বাস্তবায়ন করবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা এবং সকলের জন্য কোনো পক্ষপাতহীনভাবে সকলের জন্য সুশাসন নিশ্চিত করার মাধ্যমে আইনের সঠিক বাস্তবায়ন সম্ভব। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত আজকে যৌতুক বলতে কি বোঝানো হচ্ছে? যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী যৌতুক হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক আরেক পক্ষকে যে দাবি উপস্থাপন করা হয়। এবং যৌতুক নিরসন বলতে কি বোঝানো হচ্ছে? মাননীয় সভাপতি, আজকে 3টি ক্ষেত্রের মাধ্যমে আমরা আমাদের দলীয় অবস্থান নিশ্চিত করছি। ক্ষেত্রগুলো হলো আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ভীতির সঞ্চার, শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন এবং সর্বশেষ সামাজিক সচেতনতা গড়ে তোলা। মনোবিজ্ঞানী BF স্কিনার বলেন, আইনের শাসন বাস্তবায়ন এবং অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদানের মাধ্যমে সমাজের নেতিবাচক সকল কিছু দূর করা সম্ভব। এর মাধ্যমে আমরা বুঝতে পারি মাননীয় সভাপতি যে আইন আজকে কতটা গুরুত্বপূর্ণ। যখন আজকে আইন আমাদের দরজায় করা নাড়ে, তখন যৌতুক জানালা দিয়ে পালাবেই। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুবিন বিন হাসানকে তার চমৎকার বিতর্ক উপস্থাপনের জন্য। এখন আমি অনুরোধ করছি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের প্রথম বক্তা পুষ্পিতা সাহাকে তার বক্তব্য দেবার জন্য। আজ যেখানে আমি বিতর্কের মঞ্চে বিতর্ক করায় ব্যস্ত, সেখানে আমার বয়সী হাজারো নারীরা যৌতুকের করাল থাবায় নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে এবং সর্বোপরি প্রাণ হারাচ্ছে। যৌতুকের কষাঘাত যখন দুটো মানুষের মাঝে তৈরি করে দেয় এমন বিস্তর ফারাক, তখন স্বভাবতই বলতেই হচ্ছে সামাজিক সচেতনতার অভাবই যৌতুক সমস্যা নিরসন না হওয়ার মূল কারণ। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় আইনের কঠোর প্রয়োগে পারে যৌতুক সমস্যা নিরসন করতে। আজ সংজ্ঞায়নের ক্ষেত্রে প্রথমে যে বিষয়গুলো সংজ্ঞায়িত হওয়ার দাবি রাখে তা হলো আইন কি, আইনের কঠোর প্রয়োগ কি, যৌতুক কি ও নিরসন কি। আইন বলতে আমরা বোঝাচ্ছি সামাজিক বা সরকারি প্রতিষ্ঠানের দ্বারা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তৈরি কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুনকে। আইনের কঠোর প্রয়োগ বলতে আমরা বোঝাচ্ছি সরকারি বা সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক প্রণোদিত আইন সমূহের বাস্তবায়নকে। এবং আজ আইনের কঠোর প্রয়োগের সাথে ই প্রত্যয় যোগ করে আইনের কঠোর প্রয়োগকেই যৌতুক সমস্যা নিরসনের প্রধান উপায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। যৌতুক বলতে আমরা বোঝাচ্ছি বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবিকৃত অর্থ বা অন্য কোনো সম্পদকে। নিরসন বলতে আমরা বোঝাচ্ছি একটি নির্দিষ্ট সত্তা, ঘটনা বা সমস্যার সম্পূর্ণ এবং স্থায়ী অপসারণ বা ধ্বংসকে। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্যে বারবার আইনের কঠোর প্রয়োগকেই যৌতুক সমস্যা নিরসনের প্রধান উপায় হিসেবে চিহ্নিত করে গেলেন। ঠিক এই জায়গায় আজ আমাদের বিরোধিতা। আমরা বলছি আইনের কঠোর প্রয়োগ যৌতুক সমস্যা নিরসনের একটি সাধারণ নিয়ামক হলেও কখনোই এটি প্রধান নিয়ামক হতে পারে না, বরং সামাজিক সচেতনতাই পারে যৌতুকের মতন একটি ভয়াবহ সমস্যাকে সমাজের গোড়া থেকে নিরসন করতে। মাননীয় সভাপতি, ইউনিসেফের একটি তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে 200 নারী যৌতুকের কারণে মারা যাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালে বাংলাদেশে অন্তত 100 জন নারীকে যৌতুকের কারণে খুন করা হয়েছে। আত্মহত্যা করেছেন 18 জন, নির্যাতনের শিকার হয়েছেন 70 জন এবং তালাকপ্রাপ্ত হয়েছেন 45 জন। শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের গ্রামাঞ্চলগুলোতেও প্রায় 95% বিয়ে
বিয়েতেই যৌতুক দেয়া নেওয়া হচ্ছে এবং প্রতি বছর 300-এরও বেশি নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছে। তথ্যসূত্র উইকিপিডিয়া। মাননীয় সভাপতি, শত আইন থাকার পরেও এই যখন বিশ্বের যৌতুক সমস্যার বর্তমান অবস্থা, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যৌতুক সমস্যাটির ডালপালা অপসারণ করা সম্ভব হলেও কখনোই সমস্যাটিকে সমাজের গোড়া থেকে নিরসন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক সচেতনতা, ব্যক্তি সচেতনতা, সর্বোপরি সামাজিক সচেতনতা। মাননীয় সভাপতি, যৌতুকের কারণে নির্যাতন বা নিষ্পেষণ করা শুধুমাত্র একটি সামাজিক ব্যাধি নয়, এটি একটি মানসিক ব্যাধি বা বিকৃতি স্বরূপ। এই মানসিক ব্যাধিকে মানসিক সচেতনতা, ব্যক্তি সচেতনতা, সর্বোপরি সামাজিক সচেতনতা ছাড়া অন্য কোনো আইন দিয়ে কি আদৌ নির্মূল করা সম্ভব? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ। পরিশেষে বলতে চাই, আজ আমরা সেই যুগের অবসান ঘটাতে চাই যে যুগে যৌতুকের কালো চাদরে হাজারো নারী হয়েছে নিপীড়নের শিকার, বরণ করেছে মৃত্যুকে। এবং আজ আমরা সেই যুগেই প্রবেশ করতে চাই যে যুগে প্রতিটি মানুষ গণ্য হবে মানুষ রূপে, প্রতিটি মানুষ হয়ে উঠবে সচেতন এবং গড়ে তুলবে যৌতুকের কালো ছায়া মুক্ত একটি সুন্দর পৃথিবী। এটিই আমাদের কামনা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পুষ্পিতা সাহাকে তার চমৎকার বিতর্ক উপস্থাপনের জন্য। এবার আসবে পক্ষদল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বিতীয় বক্তা সৈয়দ মাহমুদ মুর্তুজা। 90 দশকের বিখ্যাত এবং ব্যাপক আলোড়ন ফেলা একটা কার্টুন ধারা তথা মিনার সপ্তম পর্ব, যেটি 1998 সালে প্রচারিত হয়, যার নাম ছিল যৌতুক বন্ধ করো, এমন একটি বিশেষ একটা পর্ব যা মানুষের মধ্যে খুব মৌলিক কিছু সচেতনতা সৃষ্টি করে। তারপর আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প অপরিচিতার কথাই দেখি, কিংবা হচ্ছে চলচ্চিত্র আর নয় যৌতুক ইত্যাদি বিভিন্ন ধরনের মৌলিক কিছু সচেতনতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের চলচ্চিত্রের কথা বলি, প্রত্যেকটি কিন্তু আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সচেতনতা সৃষ্টি করে গেছে। তবে আজ আমরা কি দেখতে পারি? মানুষের বিভিন্ন ধরনের কুপ্রবৃত্তির বশে পড়ে সেগুলো সচেতনতা আজ প্রশমিত। মানুষের মধ্যে সচেতনতা মূলত কি করে? সচেতনতা মানুষকে সাধারণত মানুষের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটে এবং নৈতিকতার বশে সে যাতে এগুলো খারাপ কাজ থেকে বিরত থাকে তা নিশ্চিত করে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তি, সেটাকে সচেতনতা কোনো মতেই প্রশমিত করতে সফল হচ্ছে না। তারা আমাদেরকে আজকে প্রশ্ন ছুড়ে দিয়ে যায় যে হচ্ছে আইনের প্রয়োগের মধ্য দিয়ে আমরা কি করে আজকে যৌতুক সমস্যাটিকে প্রতিরোধ করব। বিষয়টি দেখুন, আমরা আইনের প্রয়োগের কথা বলছি না, আমরা আইনের কঠোর প্রয়োগের কথা বলছি এবং এই জায়গাতে আমাদের আজকে বিতর্ক। যুক্তরাষ্ট্রের লুথার কিং জুনিয়র সে বলেছিল যে আইন মানুষের হৃদয়কে কখনো পরিবর্তন করে না, বরঞ্চ মানুষের আচরণবিধিকে নিয়ন্ত্রণ করে। আচরণবিধিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মানুষকে একজন ব্যক্তি বা একটা রাষ্ট্র মানুষকে সহজে তার আচরণবিধিকে যখন কাঠামোর মধ্যে ফেলবে, তখন হচ্ছে মানুষ সেই বিভিন্ন ধরনের যে খারাপ কাজগুলো, যেমন যৌতুক, সেই খারাপ কাজ করা থেকে সে বিরত থাকবে। এবং এর মধ্য দিয়ে মানুষকে যখন বাধ্য করা হবে, তখন মানুষ ভাববে যে সে যে পরিমাণ অর্থটা যৌতুক হিসেবে নিচ্ছে, সেটা তাকে তার থেকে বেশি পরিমাণ দণ্ডনীয় অপরাধ হিসেবে দিতে হবে। দিন শেষে যখন কঠোর বাস্তবায়ন আপনি করবেন, তখন মানুষের হচ্ছে আপনার আইনের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে। তো আমরা সর্বোপরি বিশ্বাস করছি যে আজকে আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়েই সম্ভব যৌতুককে নিরসন করা। ধন্যবাদ সৈয়দ মাহমুদ মুর্তুজা তার বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য। এবার আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সঞ্জিদা তালুকদার সিনহাকে অনুরোধ করছি তার বক্তব্য দেবার জন্য। বিশ্বকবি রবি ঠাকুরের অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কথা উল্লেখ রয়েছে, তিনি হলেন কল্যাণী। পিতা শম্ভুনাথ সেন কন্যা কল্যাণীর বিবাহে অপর পক্ষ থেকে যৌতুক চাওয়ার প্রতিবাদে কন্যার বিবাহ ভাঙিয়ে দেন, যা কিনা 1914 সালে যৌতুক নিরোধ আইনবিহীন সমাজে সামাজিক সচেতনতার এক বিরাট ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ঠিক তার 1 শতক পরেই আজ শত আইন থাকার পরেও শুধুমাত্র সামাজিক সচেতনতার অভাবে আমাদের দেশের নারী ও পুরুষেরা যৌতুক প্রথার হিংস্র থাবায় প্রশ্নবিদ্ধ। ঠিক এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বারবার কঠোর আইন বাস্তবায়নের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশের জনপ্রণীত মোট আইনের ধারা 511টি, কিন্তু হতাশার বিষয় হলো টিআইবির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 10 ভাগ আইনেরই যথাযথ প্রয়োগ হয় না। ঠিক এমন বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যৌতুক সমস্যা নির্মূল করা সম্ভব, তাহলে আপনারা কি ঠিক সেই একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটুকু নিশ্চয়তা দিতে পারবেন সেই কঠোর আইনের প্রয়োগ সামাজিক সচেতনতা ছাড়া সম্ভব হবে? প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, ইউনিফেমের একটি তথ্য বলছে বর্তমানে বিশ্বের 63% নারী ও পুরুষ যৌতুক সমস্যার নিকষকালো আধারে প্রাণ হারাচ্ছে। তথ্যসূত্র দৈনিক সমকাল 15 সেপ্টেম্বর 2022, যেখানে বিশ্বের মোট নারী জনসংখ্যার অর্ধেকের বেশি নারী যৌতুকের কারণে নানাভাবে অত্যাচারিত, নিপীড়িত এবং প্রাণ হারাচ্ছে, সেখানে আজকে আমার প্রতিপক্ষ সামাজিক সচেতনতার বলয় ছাড়া কোন আইন দিয়ে এই ভয়াবহ সমস্যাকে নির্মূল করবে তা নিঃসন্দেহেই প্রশ্নের দাবিদার।
মাননীয় সভাপতি, গোপনেও তো যৌতুক লেনদেন করা যায়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তাদেরকে কিভাবে শাস্তি প্রদান করবে? কিন্তু আমরা যদি প্রতিটি ব্যক্তি নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলেই একমাত্র সম্ভব যৌতুক সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা। এছাড়াও মাননীয় সভাপতি, যৌতুক বন্ধে 1980 সালের ধারা নিয়ে হয় যৌতুক নিরোধ আইন। এই আইন ফলপ্রসূ না হয় 1995 সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ বিধান আইন করা হয়। এই আইনে কঠোর শাস্তির বিধান করা হয়, শেষ পর্যন্ত এটিও ব্যর্থ হয়। এরপর 2000 সালে প্রণীত হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। যখন এই আইনেও কাজ হলো না, তখন 2017 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়, যার বাস্তবায়ন এখনো দেখা যায়নি। যখন এত সব অবাস্তবিত আইনের কথা আমি শুনি, তখন আমার মনে পড়ে যায় দার্শনিক প্লেটোর সেই বিখ্যাত উক্তি, জনগণ যখন সচেতন তখন আইন নিষ্প্রয়োজন, জনগণ যখন অজ্ঞ ও অসচেতন তখন আইন অকার্যকর। মাননীয় সভাপতি, 8ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়েও কিন্তু যৌতুক সমস্যা নির্মূলে সামাজিক সচেতনতার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সেখানে মিনা কার্টুনের আঙ্গিকে মিনার গ্রামের বড় বোন তারাবুর যৌতুকের মাধ্যমে বিবাহ বন্ধ করা হয় সামাজিক সচেতনতার মাধ্যমেই। আর এই দৃষ্টান্ত দ্বারা এটিই বোঝানো হয়েছে যৌতুক সমস্যা নিরসনে সামাজিক সচেতনতার গুরুত্ব ঠিক কতটুকু। প্রতিপক্ষ, আজ যদি আমরা সচেতন না হই, তাহলে গোটা নারী জাতির পরিণাম হবে রবীন্দ্রনাথের লেখনীবন্দি দেনা পাওনা উপন্যাসের কালজয়ী চরিত্র নিরুপমার মতো, যা আমাদের সমাজে একেবারেই কাম্য নয়। পরিশেষে বলতে চাই, সচেতনতার আলো জ্বালাও হৃদয়ে, বদল আনো সমাজের এই জড়তায়, নারীর সম্মান হোক মুক্তির গান, যৌতুক মুক্ত হোক প্রতিটি প্রাণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব পক্ষ দলের দলনেতা রুয়াইদ মেহরান সায়ানকে তার বক্তব্য প্রদানের জন্য। রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে যৌতুকের করুণ পরিণতি শিকার নিরুপমার কাহিনী পড়ে চোখে জল আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রবীন্দ্রনাথের গল্প প্রকাশিত হওয়ার 100 বছর পরেও আজ আমরা আমাদের সমাজে সচেতনতা গড়ে তুলতে পারিনি। সচেতনতার কোনো কমতি ছিল সেই 100 বছর থেকে শুরু করে আজ 2025 সাল, 100 বছরের সচেতনতাও আমরা কোনোভাবেই যৌতুক প্রথাকে নির্মূল করতে পারিনি কিংবা নিরসনও করতে পারিনি। তার জন্য আমি ছোট্ট কিছু পরিসংখ্যান দিব। 2020 সালে যৌতুকের কারণে হত্যা করা হয় 89 জন নারীকে, 2022 সালে সেটি বেড়ে দাঁড়ায় 175 জন। তথ্যসূত্র risingBD.com, 16 মার্চ 2022। আপনার সচেতনতার গণজোয়ারের মাধ্যমে আপনি যখন যৌতুক প্রথাকে নির্মূল করতে পারছেন না, তখন প্রশ্ন দাঁড়ায় আসলে যৌতুক প্রথা নির্মূল হবে কখন? মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, আমাদের আজকে একটা বড় আদর্শ হচ্ছে অ্যাসিড সন্ত্রাস। অ্যাসিড সন্ত্রাস বাংলাদেশে নির্মূল করা সম্ভব হয়েছে, নিরসন করা সম্ভব হয়েছে কিভাবে? আমাদের 2002 সালে বাংলাদেশে অ্যাসিড সন্ত্রাসের শিকার ছিল প্রায় হচ্ছে 498 জন নারী। বর্তমানে বাংলাদেশে সেটা হচ্ছে 10 জনেরও নিচে। এর কারণ কি? 2002 সালে যখন অ্যাসিড সন্ত্রাস আইন প্রণয়ন করা হয়, তার জন্য ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল, আইনের শাসন নিশ্চিত করা হয়েছিল এবং কঠোর বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই আমরা মনে করি কঠোর প্রয়োগের মাধ্যমে যৌতুক প্রথাকে নির্মূল করা সম্ভব। মানে সভাপতি, আইনের কঠোর প্রয়োগ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি মানুষকে একটা কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে। এটি বর্তমান বাংলাদেশে আমরা যেমন অ্যাসিড সন্ত্রাসের ক্ষেত্রে দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরে যখন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, তারা 60-70 দশকে সিঙ্গাপুর ছিল আফিমের স্বর্গরাজ্য, কিন্তু বর্তমানে সিঙ্গাপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রে আদর্শ বিবেচনা করা হয়, কারণ তাদের মাদকদ্রব্য পাওয়া মাত্র তাদেরকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে যৌতুক নিরোধ আইন অনুযায়ী বাংলাদেশে কারাদণ্ড দেওয়া হয় 1 বছর কিংবা 5 বছর যৌতুকের জন্য। আমরা আইনের কঠোর বাস্তবায়ন বলতে, কঠোর প্রয়োগ বলতে কি বোঝাচ্ছি? এখানে শাস্তি বৃদ্ধি করা, এখানে দ্রুত বিচার করা, বিচার বিভাগের যে দীর্ঘসূত্রিতা রয়েছে সেই দীর্ঘসূত্রিতাটাকে আমরা হচ্ছে কমিয়ে আনতে চাচ্ছি। এর মাধ্যমে আমরা নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে সেই সহিংসতাটা কমাতে চাচ্ছি। বেগম রোকেয়া যে বৈষম্যমূলক সমাজের স্বপ্ন দেখেছেন, আমরা সেই স্বপ্নের জন্য কঠোর আইনের প্রয়োগ হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুয়াইদ মেহরান সায়ান। এবার আমি বিপক্ষ দলের দলনেতা ফাবিহা জাবিন খানকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য কোনো নারী। পূজা করে মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি, হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গনা চরিত্রের মতো রামায়ণ ভারতের সময় থেকে প্রত্যেক নারীরাই চেয়েছে সমাজে মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু যৌতুক প্রথার নিকষ কালো আধারে নেপোলিয়ন বোনাপার্টের সেই জাতি করার নারী আর নজরুলের সাম্যবাদের নারী আজ প্রশ্নবিদ্ধ। আর এই যৌতুকের মতো ভয়াবহ সমস্যাকে নির্মূলের জন্য প্রয়োজন সর্বক্ষেত্রে সামাজিক সচেতনতা। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইনের উদ্দেশ্যের কথা। আইনের উদ্দেশ্য হলো সমাজের দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অপর মানুষের মধ্যে অপরাধ জাগ্রত বোধ তৈরি করা, কিন্তু সেই অপরাধ বোধ সেই মানুষটির মধ্যে জাগ্রত হবে যে মানুষের মধ্যে উপযুক্ত নৈতিকতা রয়েছে এবং যে মানুষটি সচেতন। আর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নে বলে গেলে যে তার আজকে নিরসন বলতে বোঝাচ্ছে যে কোনো সমস্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা, কিন্তু
শুধুমাত্র আইনের দ্বারা যে কোনো সমস্যাকে সোনার কোঠায় নামিয়ে আনা সম্ভব না। তাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আইনের বিচার করা, আইনের উপর বিশ্বাস করা। প্রতিপক্ষ আইনের উপর বিশ্বাস করাও কিন্তু এক ধরনের সামাজিক সচেতনতা। মাননীয় সভাপতি, আজকে যদি বহির্বিশ্বের কথা লক্ষ্য করি তাহলে ইরানের মতো আইনের প্রতি আস্থাশীল দেশগুলোতে গড়ে 307 জন, সার্বিয়ায় 207 জন এবং থাইল্যান্ডে 98 জন নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিপক্ষ নির্যাতন কিন্তু সংগঠিত হচ্ছে 4 দেয়ালের মাঝে। আর একে আইনের দ্বারস্থ করতেও একজন সচেতন ব্যক্তির প্রয়োজন। অপরাধকে যদি আইনের দ্বারস্থই না করতে পারেন, কঠোর প্রয়োগের তো প্রশ্নই আসে না। শাহ আব্দুল করিম তার গানে বলেছেন, আমার হাত বাঁধিব পা বাঁধিব মন বাঁধিব কেমনে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে হাত পা বাঁধতে পারলেও সচেতনতা দ্বারা মন না বাঁধতে পারলে একই অপরাধ বারবার সংগঠিত হওয়ার বহু নজির রয়েছে। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, সচেতনতার শপথে আজ মুছে যাক অন্ধকার, যৌতুকমুক্ত সমাজ হোক, এটি আমার অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফাবিহা জাবিন খান। আমরা অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর বিতর্ক শুনলাম। এবার বিতর্ক মূল্যায়নের পালা। এজন্য আমি অনুরোধ করছি বিচারক মণ্ডলীর সদস্য ফ্লোরেন্স গোমেজকে। বিতার্কিকদের বিশেষভাবে শুভেচ্ছা জানাই। অত্যন্ত প্রাণবন্ত একটি বিতর্ক আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম। আজকের যে বিতর্কের বিষয় ছিল যে আইনের কঠোর প্রয়োগই পারে যৌতুক সমস্যার নিরসন করতে, তাদের যুক্তি দিয়ে, তথ্য প্রদানের মধ্য দিয়ে, নানা রকম উদাহরণ প্রদানের মধ্য দিয়ে তারা তাদের স্ট্যান্ডে থেকে চেষ্টা করেছে যতদূর সম্ভব এই বিতর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে। এবং আমি বলবো যে তাদের অনুশীলনও ছিল যথার্থ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই প্রেক্ষিতে তাদের এই বিতর্কটাও তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে। কবিতার ছন্দে, কথার মালায় আমাদেরকে অভিভূত করে রেখেছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা দেখেছি যে স্ক্রিপ্ট দেখে, যেটা আমরা বলি যে স্ক্রিপ্ট দেখে বিতর্ক না করাই ভালো, যতটুকু সম্ভব করা যায়। আর উচ্চারণের ক্ষেত্রেও কিছু কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো যদি কাটিয়ে উঠতে পারি আমরা, তাহলে মনে হয় যে আমাদের এই বিতার্কিকরা যে বিতর্ক স্কুল পর্যায়ে তারা শুরু করছে এবং ভবিষ্যতে অনেক বিতর্কে বিতার্কিকরা অংশগ্রহণ করবে, তাহলে তাদের ভবিষ্যতেও বিতর্কগুলো আরও অনেক বেশি সংগঠিত, আরও অনেক বেশি সফল বিতর্ক অনুষ্ঠান করতে পারবে। আর আজকের যে বিতর্কের বিষয়বস্তু, সত্যিকার অর্থে এটিকে কোনো একটা দিক নিয়ে বলা আসলেই কঠিন, যে সেখানে আইনের প্রয়োগই কি পারবে আমাদের যৌতুক সমস্যার নিরসন করতে, নাকি সেখানে প্রয়োজন রয়েছে আমাদের সামাজিক, আমাদের ব্যক্তিগত, যেখানে বলা হয়েছে আমাদের বিতার্কিকরা বলেছেন যে মনস্তাত্ত্বিক দিক থেকেও সচেতনতার প্রয়োজন। যৌতুক নিরসনের জন্য আমরা শুধুমাত্র আইনের প্রয়োগের উপরই নির্ভর হয়ে থাকবো না, আমাদের ব্যক্তিগত উদ্যোগও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের নৈতিকতা বোধও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবেই আমাদের দেশ থেকে যেরকম অ্যাসিড দগ্ধের কথা বলেছিল আমাদের বিতার্কিকরা যে নির্মূল করা সম্ভব হয়েছে, ঠিক একইভাবে একদিন এই সোনার বাংলায় আমাদের যৌতুকেরও নিরসন ঘটবে এবং আমরা সুন্দর বাংলাদেশে নারীরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব। জনাব ফ্লোরেন্স গোমেজকে ধন্যবাদ তার বিতর্ক বিষয়ে মূল্যায়নের জন্য। উভয় পক্ষের যে বক্তব্য আমরা শুনলাম যথেষ্ট যুক্তিপূর্ণভাবে তারা উপস্থাপন করেছেন। পক্ষ দলের বক্তব্য ছিল যে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই যৌতুক সমস্যা নিরসন সম্ভব। এ বিষয়ে তারা বাংলাদেশের বর্তমান আইনের উল্লেখ করেছেন, যেমন আমাদের দেশে যৌতুক চাওয়ার জন্য সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছরের সাজা দেয়া যায়, অথবা 50,000 টাকা জরিমানা করা যায় সর্বোচ্চ। তাদের বক্তব্য ছিল এটা যথেষ্ট নয়। অন্যদিকে বিপক্ষ দলের বক্তব্য ছিল যে শুধু কঠোর আইনই যথেষ্ট নয়, আমাদের সামাজিক সচেতনতা প্রয়োজন। এ প্রসঙ্গে একজন বক্তা মিনা কার্টুনের ভূমিকা উল্লেখ করেছেন। দুটো বিষয় একে অপরের পরিপূরক। কঠোর আইন যেমন দরকার, একই সাথে সামাজিক সচেতনতাও দরকার। তাহলে আমরা আমাদের এই সমস্যাটির সমাধান করতে পারব। এখন আমরা ফলাফল ঘোষণা করব।
আমি মনে করি উভয় দলই অত্যন্ত সুন্দরভাবে তাদের উপস্থাপনা করেছে। কাজেই যেহেতু দুটো দলের মধ্যে আমাকে অবশ্যই একটা দলকে বিজয়ী ঘোষণা করতে হবে, সুতরাং মন খারাপ করার কিছু নেই। বিচারকদের ফলাফল অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে বিজয়ী দল হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন সানজিদার তালুকদার সিনহা, তিনিও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই স্কুল বিতর্কের সমাপ্তি ঘোষণা করছি। চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড।